হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাইকে স্বাগতম জ্যোতিষের অনুষ্ঠানে। আজ আমি আলোচনা করব জ্যোতিষের 27টি নক্ষত্রের ব্যাপারে। নাক্ষত্রিক এই আলোচনাটা খুবই ইন্টারেস্টিং হবে, তার কারণ 27টি নক্ষত্রের প্রত্যেকটি নক্ষত্রের পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী। আজ আমি এই পৌরাণিক কাহিনী নিয়েই আলোচনা করব। 27টি নক্ষত্রের প্রথম নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র। আজ আলোচনা করব অশ্বিনী নক্ষত্র নিয়ে। অশ্বিনী নক্ষত্রকে আমরা পাই মেষ রাশির একদম প্রথমে। 27টি নক্ষত্রের প্রথম নক্ষত্রই হলো অশ্বিনী। অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু এবং মেষ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্রের বিস্তার। হিন্দু পুরাণে এটি খুব সুন্দর একটি নক্ষত্র এবং এর পেছনে রয়েছে মাইথোলজিক্যাল স্টোরি, যেই গল্পটা আজ আমি বলবো। অশ্বিনী নক্ষত্রের প্রতীক হলো অশ্বিনী কুমারদ্বয়। এই অশ্বিনী কুমারদ্বয় কিন্তু দেবতাদের চিকিৎসক। এরা দুই যমজ দেবতা, দুই ভাই বলা চলে, নাসত্য এবং দ্রশ্য। তাদের কাজ হলো অসুস্থ দেবতাদের চিকিৎসা করা, তাদের সুস্থ করে তাদের প্রাণ ফিরিয়ে দেওয়া। পুরাণ মতে সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা সূর্যদেবের তেজ সহ্য না করতে পেরে পালিয়ে গেছিল এবং পালিয়ে সে অরণ্যে ঘোড়ার রূপ ধরে বসবাস করছিল, একাই বসবাস করছিল। কিন্তু সূর্যদেব তাকে খুঁজে না পেয়ে খুব হয়ে উঠলেন, তাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে উঠলেন এবং তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন জঙ্গলে। যখন তিনি দেখলেন তার স্ত্রী সংজ্ঞা ঘোড়ার রূপ ধারণ করেছে, তখন তিনিও কিন্তু ঘোড়ার রূপ ধারণ করলেন এবং দুজনের মিলনে তখন দুই যমজ সন্তানের সৃষ্টি হলো। এবং এই অশ্বিনী কুমারদ্বয় ভাতৃদ্বয়ের কিন্তু জন্ম সেখানেই হয়েছিল, সেই জঙ্গলের মধ্যে। এবং তাদের জন্মানোর পর তাদের মস্তক কিন্তু ঘোড়ার মতোই দেখতে হয়েছিল। এই অশ্বিনী কুমাররা হলো দেবতাদের চিকিৎসক, আমি আগেই বলেছি, এবং এরা ভীষণ দ্রুতগামী, উজ্জ্বল, প্রাণবন্ত শক্তির প্রতীক। এরা রোগ সারাতে পারে, বৃদ্ধ মানুষকেও যুবক করে ফেলতে পারে। তাদের এই ক্ষমতার জন্য দেবতারা কিন্তু তাদের ভীষণ মান্যতা দেয় এবং সম্মান করে। জ্যোতিষশাস্ত্রে অশ্বিনী নক্ষত্র হলো নতুন কিছু শুরু করার বা গতির প্রতীক, আরোগ্যের প্রতীক এবং শক্তির প্রতীক। এই নক্ষত্রে জন্ম নেওয়া মানুষেরা সাধারণত দ্রুত চিন্তা করতে পারে, ভীষণ সাহায্য প্রবণতা এদের মধ্যে দেখা যায় এবং উদ্যমের জন্য এরা পরিচিত। এবার এই নক্ষত্রের জাতকেরা তাদের ক্যারেক্টারিস্টিক বা তাদের বৈশিষ্ট্য কীরকম হয় সেই নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটি নক্ষত্রতেই 4টি করে চরণ আমরা দেখতে পাই। তো চরণ অনুযায়ী কিছু পার্থক্য দেখা যাবে অবশ্যই। যেমন অশ্বিনী নক্ষত্রতে কিন্তু আমরা 4টি চরণ দেখতে পাবো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এরকম প্রত্যেকটা নক্ষত্রতেই 4টি করে চরণ দেখা যায়। তো আমি চরণ ধরে ধরে বলার চেষ্টা করব যে কোন চরণে জন্মানো জাতকের বা জাতিকার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কীরকম হতে পারে সেই ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, অশ্বিনী নক্ষত্রের যেই চরণেই জন্ম হোক না কেন, কিছু বৈশিষ্ট্য, কিছু সাধারণ বৈশিষ্ট্য অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। যেমন এরা খুব ভালো ডক্টর বা হিলার হতে পারে, কারণ আমি আগেই বললাম অশ্বিনী কুমারদ্বয় হলো দেবতাদের চিকিৎসক। সুতরাং এদের মধ্যে ইনবর্ন কোয়ালিটি থাকে হিল করার। এই জন্য এরা যদি মেডিকেল লাইনে যায় বা কোনো হিলিং প্রফেশনে যায়, এরা কিন্তু ভীষণ সাকসেসফুল হয়। এবং মিলিটারি বা পুলিশের লাইনটাও এদের জন্য ভালো হয়, কারণ
মঙ্গল গ্রহের জায়গা হলো মেষ রাশি। মেষ রাশিতেই অশ্বিনী নক্ষত্রের বিস্তার 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট। সুতরাং মঙ্গলের একটা এনার্জি এদের মধ্যে কিন্তু দেখা যায়, এবং এই অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকারা এদের মধ্যে কিন্তু ভীষণ সাহস এবং বীরত্ব থাকে, এবং এরা অল্পেই মাথা গরম করে ফেলে। এদের মধ্যে মাথা গরমটা এদের একটা নেগেটিভ বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে, কিন্তু তথাপি যেহেতু বীরত্ব এবং সাহস খুব বেশি থাকে, তাই জন্য এরা মিলিটারি বা পুলিশ এই দুটো লাইনে কিন্তু অবশ্যই যেতে পারে। এবং এরা যদি ব্যবসায়ী হয় বা নিজের কোনো ব্যবসা, নিজের ইন্ডাস্ট্রি করতে চায়, সেই ক্ষেত্রেও ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে এরা অবশ্যই জীবনে খুব ভালো সাফল্য পেতে পারে। এটা গেল সাধারণ বৈশিষ্ট্য। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা কী ধরনের প্রফেশনে ভবিষ্যতে যেতে পারে বা সাকসেসফুল হতে পারে সেই বিষয়ে যেমন আমি একটা ধারণা দিলাম, এইবার আমি বলবো চরণ অনুযায়ী, 4টে চরণে কোন চরণে জাতক জাতিকারা কীরকম হবে সেটা বলবো। প্রথম চরণ, অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে তাদের নবাংশ মেষেই পড়ে। মেষেই সেই জাতকদের নবাংশটা পড়ে, প্রথম পদ সেটা মেষ রাশিতেই পড়ে। যেহেতু এটা মঙ্গলের রাশি, সেই জন্য এই প্রথম চরণে জাতক জাতিকারা কিন্তু ভীষণ সাহসিকতার সঙ্গে জীবনে এগিয়ে চলতে পারে। এরা খুব বীরত্ব থাকে এদের মধ্যে, এবং এরা ভীষণ অ্যাম্বিশাস হয় এবং অ্যাকশন ওরিয়েন্টেড হয়। তাই জন্য এরা কিন্তু আগেই যে বলেছিলাম পুলিশ বা মিলিটারির জবে এরা যেতে পারে। তো এই প্রথম চরণটা কিন্তু সাহস বা বীরত্বের কাজ যেখানে রয়েছে সেই সব কাজের জন্য খুব ভালো প্লেসমেন্ট বলা চলে। এইবার চলে যাই দ্বিতীয় পদে। দ্বিতীয় পদ কিন্তু নবাংশের ক্ষেত্রে পড়েছে বৃষভে। তো যেহেতু বৃষভের অধিপতি হলো শুক্র, তাই এরা কিন্তু ভীষণ আর্টিস্টিক টাইপের হয় এবং এরা ভীষণ পারফেকশনিস্টও হয়। তো এই যে জাতক জাতিকারা যারা অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় পদে জন্মগ্রহণ করছে, তারা কিন্তু যে কোনো আর্টিস্টিক দিকে বা ক্রিয়েটিভ দিকে যদি যায়, ক্রিয়েটিভ বা আর্টিস্টিক ফিল্ডটা কিন্তু এদের জন্য সব থেকে ভালো হয়। এরপরে বলবো তৃতীয় চরণ নিয়ে। তৃতীয় চরণ পড়েছে মিথুন নবাংশে। এটা মিথুন হলো বুধের রাশি। তো এরা হাইলি ইন্টেলিজেন্ট হয়, ভীষণ বুদ্ধিমত্তা থাকে এদের মধ্যে, এবং এরা কমিউনিকেটিভ হয়। তো সেই জন্য অশ্বিনী নক্ষত্রের যেসব জাতক জাতিকারা তৃতীয় চরণে জন্মগ্রহণ করছে, তারা কিন্তু অবশ্যই যদি কোনো টেকনিক্যাল লাইন ছাড়াও যদি কোনো কমিউনিকেশনটা যেখানে খুব দরকারি সেরকম কোনো প্রফেশনে যায়, যেমন সেলস, মার্কেটিং, পাবলিক রিলেশনশিপ। আমরা জানি এই প্রফেশনগুলোতে কমিউনিকেশন বা যোগাযোগ, মানুষের সঙ্গে কতটা ভালোভাবে মিশতে পারছে, কথা বলতে পারছে, সেটা যেহেতু ভীষণ দরকার হয়। সুতরাং অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণে জাতক বা জাতিকাদের জন্য এই প্রফেশনগুলো কিন্তু একদম পারফেক্ট হবে, এবং এই প্রফেশনে এরা ভীষণভাবে সাফল্য পাবে। এবার বলবো চতুর্থ চরণ নিয়ে। চতুর্থ চরণ পড়েছে ক্যান্সার নবাংশে, মানে কর্কট নবাংশে, এবং কর্কটের অধিপতি হলো চন্দ্র। সুতরাং এরা ভীষণ এমপ্যাথেটিক হয়, ভীষণ নারিশিং হয়, এবং এরা হিল করতে পারে। এদের মধ্যে কিন্তু একটা সেবাপরায়ণ ব্যাপার দেখা যায়, যেটা খুব সহজভাবে বোঝানোর জন্য বলতে পারি, এরা খুব ভালো ডাক্তার বা খুব ভালো নার্স, বা যেখানে সেবা যুক্ত আছে, যেরকম কোনো এনজিও সংস্থার মালিক। তো এই ধরনের প্রফেশনে বা এই ধরনের কেরিয়ারে এরা গেলে কিন্তু গ্রো করতেই পারে। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এরা খুব কেরিয়ার ওরিয়েন্টেড হয়, এবং একটা সময়ের পর এরা খুব ভালো সাফল্যের শিখরে পৌঁছে যায়, এবং এদের আর্থিক অবস্থাও সময়ের সঙ্গে সঙ্গে ভালো হয়। মাথা গরম বা হঠাৎ রেগে যাওয়া বা একটু স্টাবর্ন বা জেদি হওয়া, এগুলো এদের নেগেটিভ ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে।
তামিলনাড়ুতে শ্রী ভাবা ওয়াশ্বদেশ্বর মন্দির বা টেম্পল বলে একটা মন্দির আছে, যেখানে অশ্বিনী কুমার দ্বয়ের পুজো হয় ভগবান শিবের সঙ্গে। যারা অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকা তারা যদি এই মন্দিরে গিয়ে পুজো করতে পারে তাহলে অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারে। এবং এই নক্ষত্রে জাতক জাতিকারা ইনবর্ন ট্যালেন্টেড হয় এবং খুব ভালো, এদের মধ্যে উত্তেজনা বা স্পিরিট দেখা যায় এবং যথেষ্ট আত্মবিশ্বাসী হয় এই নক্ষত্রে জাতক এবং জাতিকারা। তো আশা করি অশ্বিনী নক্ষত্র সম্পর্কে অনেক কিছুই তোমরা এই ভিডিওটা থেকে জানতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং আমাকে জানিও তোমাদের এই তথ্য কেমন লাগলো। আর তোমরা যদি মেষ রাশির জাতক বা জাতিকা হও অবশ্যই দেখে নিও যে অশ্বিনী নক্ষত্রতে তোমাদের জন্ম হয়েছে কি না। আর অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়ে থাকলেও অবশ্যই পাশাপাশি চরণটা দেখে নেবে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ না চতুর্থ চরণ, কারণ এই চরণের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। চরণ হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটি পায়া, মানে বলা চলে নক্ষত্রের এই চারটি দিক। সুতরাং চরণের ওপর অনেক কিছুই নির্ভরশীল। তাই তোমরা নিজেদের বার চার্ট বার করে এগুলো দেখো এবং আমাকে জানিও। কমেন্টে তোমরা জানাতে পারো যে আমি যেই প্রফেশনগুলো বললাম সেই প্রফেশনগুলোর সঙ্গে তোমরা যুক্ত আছো কি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অফলাইন অনলাইন দুটো কনসালটেশনই আমি করছি। তোমরা যদি নিজেদের ব্যাপারে আরও বেশি জানতে চাও, আরও গভীরে জানতে চাও, নাক্ষত্রিক দিক থেকে তোমাদের পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট কি কি আছে সেটা জেনে নিয়ে ভবিষ্যতের পথে অগ্রসর হতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। কারণ নিজেকে যত ভালো করে জানবে তত ভালো করে কিন্তু ভবিষ্যতের পথে অগ্রসর হতে পারবে এবং ততটাই সহজভাবে কিন্তু সাকসেসফুল হতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, নমস্কার।